যে আছেন সবাই না? জি ভাই আছি। আর কারণ হঠাৎ করে ডিস্টার্ব শুরু করে দিছে কিছুক্ষণ পর পর চলে যায়। না, ওটা ব্যাপার না। আচ্ছা, এই ব্লেন্ডিং টুলের বিষয়টা তাহলে বুঝছেন কিনা? ব্লেন্ডিং টুল। একটু ভাই স্ক্রিন শেয়ার করি আমি। এই আচ্ছা পর্যন্ত এসে তারপরে বুঝলাম আচ্ছা না। আচ্ছা ঠিক আছে। হুম। মেজান ভাই, হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন। দেখতেছি। ওকে, এই দুটোকে আপনার এই ব্লেন্ডিং টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, তারপরে এরপরে হ্যাঁ, এখন আবার ডাবল ক্লিক করেন, ব্লেন্ডিং টুলে ডাবল ক্লিক। ব্লেন্ডিং টুলে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটাই খুঁজতেছিলাম, কোথায় পাচ্ছি না। আচ্ছা, এখানে ডাবল এই ক্লিক স্মুথ কালার থেকে আপনি চেঞ্জ করে দেন, স্টেপে দেন, স্পেসিফিক স্টেপ। হ্যাঁ, দিলাম। এবার এবার প্রিভিউ প্রিভিউটা অন করে প্রিভিউ। দেন। হ্যাঁ, আর এবার এখানে এই নাম্বার নাম্বারটা নাম্বার বাড়ায় দেন, বাড়ায় দেন, ওখানে বাড়াবো দেখা যায়। মানে শর্টকাটে বাড়ায় কিভাবে, মানে কোনো অ্যারো দিয়ে? হ্যাঁ, অ্যারো দিয়ে, অ্যারো আপ অ্যারো চাপলে ওকে, নাম্বার হ্যাঁ হবে। হ্যাঁ আর চাইলে আপনি লিখে হ্যাঁ। দিতে পারেন। আচ্ছা, ফাইন। ওকে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর কার সমস্যা আছে বলেন? ও, আচ্ছা, তারপরে টুলগুলো আমাদের হচ্ছে স্প্রে টুল। স্প্রে টুলে স্প্রে টুল দিয়ে কাজ করতে গেলে আপনার একটা স্টাইল লাগবে। আপনি যে স্টাইলটা স্প্রে করতে চাচ্ছেন, তো এর জন্য আপনাদের কম্পিউটারে দেখবেন যে গ্রাফিক স্টাইল নামে কিছু একটা আছে। গ্রাফিক স্টাইল, এই যে এটা একটা, এগুলো একটা, এগুলো একটা, এগুলো বিভিন্ন স্টাইল। আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনি নেন। ধরেন এটা নিলাম। এখন যদি ব্রাশ করে, ব্রাশটা নিচ্ছে না। আচ্ছা, এগুলো কোনগুলো এডিশনাল, এগুলো কোনগুলো? প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক স্টাইল প্যানেল। গ্রাফিক স্টাইল প্যানেল, এই তো আছে। 3D থেকে দেখি। এক, এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে দেন আমাদের কাজ করতে হবে। কই গেল? আচ্ছা, এটা পরে দেখবো না। এটা হলো ব্রাশ করা, এটা তেমন কোনো কাজের নাই। এভাবে কোনো কাজের নাই। এখানে একটা স্টাইল নিয়ে ওই স্টাইলটা ব্রাশ করে ওই লেখাগুলোই হবে আর কি, এতটুকু। আচ্ছা, তারপর এটা তো আমরা চিনি, এটা আমাদের হচ্ছে গ্রাফ। হ্যাঁ, গ্রাফ। এই যে এখানে নাম্বার দেন, এন্টার, এখানে একটা নাম্বার দেন, এন্টার, এখানে একটা নাম্বার দেন, যে নাম্বার দিতে চাচ্ছেন, এক্সেল শিটের মতো আর কি। ওকে, এই যে একটা গ্রাফ হয়ে গেছে। এখন আপনি চাইলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, গ্রাফ বানাতে পারেন, পাই চার্ট বা এরকম কিছু একটা বানানো যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেওয়া যাবে। সেটা যাচ্ছে না, দেখ। তো তারপরে হলো আমাদের এই গ্রাফের মধ্যে অনেক কিছু আছে, পাই চার্ট আছে, রাডার গ্রাফ আছে। নাম্বার দেন, ইন্টার দেন, আবার নাম্বার দেন, ইন্টার দেন, দেন ওকে দেন। এইরকম হবে আর কি। মনে হয় বুঝতে পারছেন মনে না? এই গ্রাফের কাজ এটা। তো তারপরে হলো আমাদের ইয়ে টুল, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে ক্লিক করলে আমার পুরো আর্টবোর্ডটা চেঞ্জ করতে পারবো। পুরো আর্টবোর্ডের সাইজ আলাদা। ইন্টারে ক্লিক করলে আমাদের আর্টবোর্ডের সাইজ আসবে। চাইলে আমি 1920-এর জায়গায় 1280 দেবো এবং 720 দেবো, 720 দেন ওকে। দেখেন এটা আমার ছোটো হয়ে গেছে। তাহলে আর্টবোর্ডকে এডিট করতে পারবো না?
আর এই আর্টবোর্ডের মধ্যে যে ডিজাইনটা হবে ওই ডিজাইনটা আমাদের সেভ হবে। এখন সেভ করার বিষয়ে একটা কথা বলি, সেটা হলো যেমন দেখেন আমি একটা ডিজাইন সেভ করলাম, কেমন একটা ডিজাইন করলাম, এরকম একটা ডিজাইন ধরেন, তো ডিজাইনের বাইরে কিন্তু একটা অংশ চলে গেছে, তাই না, বাইরে একটা অংশ গেছে। এখন আমি যদি সেভ অ্যাজে গিয়ে এখান থেকে পিএনজি না জেপিজি করে দিই, করার পরে এটা না ওই ইয়ে থেকে সেভ করি, এক্সপোর্ট থেকে না, আমার সেভ অ্যাজ ইমেজ থেকে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে আমরা যদি এই যে দেখেন এই যে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা জেপিজি যখন করব তখন আমাদের এই যে আর্টবোর্ডে যদি ক্লিক করে চেক করা থাকে আর্টবোর্ড, তাহলে এখন যদি আমি ওয়ান দিয়ে কোথাও ওয়েব বান ওয়ান দিয়ে যদি ক্লিক করি, দেখেন আমার এই যে এই অংশটা, এই যে নিচে এই অংশটা আছে না, এই যে বাইরে যে অতিরিক্ত দেখা যাচ্ছে না, এই অংশটা পর্যন্ত সব কিছু সেভ হয়ে যাবে। এটা দেখি আমরা ওই ব্যানার, এই যে দেখেন সবগুলো সেভ হওয়ার কথা হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজ আর্টবোর্ড দিছি, আচ্ছা এটাকে আমি দেবো না, ওয়ানে দিলাম, এখন দেখি ওকে। এখন যদি দেখি তাহলে এখন মনে হয় দেখা যাবে সম্ভবত, কই ইউজ আর্টবোর্ড, আচ্ছা আমি কই গেল এটা, অর্থাৎ আর্টবোর্ডের বাইরে সেভ হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা কখন সেভ এজ ইউজ করব আর কখন এক্সপোর্ট ইউজ করব একটু বলুন না। যদি আমরা আমাদের এই ইমেজটা আমার সাইজ কত 700 1250 1280 720 না, হ্যাঁ, আমি যদি এক্স্যাক্টলি ওই সাইজটাই যদি আমি চাই তাহলে আমার এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ইমেজ করতে গেলে এক্সপোর্টে যেতে হবে। আপনি এখানে সেভ অ্যাজ থেকে আপনি কোথাও এক্সপোর্ট পাবেন না, এই জেপিজি পাবেন না, দেখেন। ও জেপিজি করতে এক্সপোর্ট। জি, জেপিজি করতে এক্সপোর্ট। এখন আপনি এটা বলতে পারেন যে আমি কখন এক্সপোর্ট থেকে কখন আমি এক্সপোর্ট অ্যাজ করব অথবা কখন আমি সেভ ফর ওয়েব করব। এক্সপোর্ট অ্যাজ হলো আপনি চাচ্ছেন যে 720টায় এই রেশিওটা থাক, কিন্তু ডিজাইনটা যতটুকু হয় হোক, যেমন 1 দিলাম দিয়ে যদি আমি সেভ করি দেখেন তাহলে কি হয়, এটাই তো আমি সেভ করলাম। এখন যদি আমি ডিজাইনটার দিকে তাকাই, আমার 780 1220 780 ছিল। এখন 1 নম্বরে যদি যাই দেখেন এটার কথা বলছিলাম, এই যে এটার কথা। আচ্ছা, বাইরের অংশ সহ আর্টবোর্ডের বাইরে সহ, হ্যাঁ আর্টবোর্ডের বাইরে সহ এটা সেভ হয়ে যাবে। এর জন্য সেভ করার সময় আমরা আমাদের অবশ্যই যদি আমরা এখান থেকে করি তাহলে অবশ্যই আমার আর্টবোর্ডটা টিক মার্ক দিয়ে দিতে হবে যে আমাদের আর্টবোর্ডটা শুধু ক্লিক হবে, বাইরেটা না। ঠিক আছে, আমি এটা কথা বলছিলাম। এখন এই যে আমি যদি এক্সপোর্ট থেকে আমি সেভ অ্যাজ দিয়ে যদি আর্টবোর্ডে ক্লিক করে যদি 1 দিই, আচ্ছা 2 দিই, 2 দিলাম জেপিজি। এখন 2 যদি আমি ইমেজটা দেখি, ইমেজ সাইজটা যদি দেখি 2, এই যে 2 ইমেজ সাইজটা দেখি, এখানে দেখেন কত সাইজ হচ্ছে, দেখেন এই 5300 কত ডিটেইলসে কই এখানে কোথায় দেখা যায়, আচ্ছা এই যে দেখেন 5334 ইন্টু 3000, কিন্তু আমার তো ডিজাইনটা ছিল 1280 720, তাই না, গেল একটা হিসাব, কিন্তু আমার রেশিও ঠিক আছে। এখন আমি যদি চাচ্ছি যে না আমি এক্স্যাক্টলি ওই 1280 720 চাই, তাহলে আমাকে সেভাস থেকে সেভ ফর ওয়েব করতে হবে। কেমন সেভ ফর ওয়েবে যদি করি এখান থেকে দেখা যাবে 1280 720 থাকবে। বুঝতে পারছি মনে হয়, 3 দিলাম। বুঝছেন কিনা বলেন, 3 এই যে 3 এই যান দেখেন এই যে 1280 ভাই বুঝছি। 1280 720 দেখা যাবে, 1280 720 1280 720, ঠিক আছে। এটা একটা হলো সেভ ফর ওয়েব আর একটা হলো এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, তো এখন আমরা একটু এই ট্যাব প্যানেলে যাচ্ছি, এদিকে আর মোটামুটি কোনো কাজ নাই। এটা হলো আমাদের যে হোম হ্যান্ড টুল দিয়ে আমরা এদিক সাথে নিয়ে যেতে পারবো, যেটা আমরা আমাদের কিবোর্ডের ব্যাক স্পেস, যেটা অর্থাৎ স্পেস বার, যেটা স্পেস বার চাপলেও আমাদের আসবে, স্পেস বার চাপলেও আমাদের হ্যান্ড আসবে। ঠিক আছে, হ্যান্ড আসবে। স্পেস বার চাপে যদি আমি ছেড়ে দিই তবু কিন্তু হ্যান্ডে কাজ করতেছে, কিন্তু যদি আমি ছেড়ে দিই আর ধরবে না। একবার ধরার পরে টানার পরে যদি আমি স্পেস বার ছেড়ে দেই তাহলে কিন্তু আমার কাজ করতেছে, কিন্তু আমি যদি ছেড়ে দেই তাহলে আর কাজ করবে না। তারপর এটা হলো জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। এটা আমরা জেড চাপলেও হবে, খালি জেড
অথবা আমাদের হুইল চাকাটা ঘুরলেও হবে, অল্টার ক্লিক করে চাকাটা ঘুরলেও হবে, অল্টার ক্লিক করে চাকাটা ঘুরলেও আমার জুম ইন জুম আউট হবে। কেমন? আচ্ছা, এখন আমরা একটু ট্যাবে যাচ্ছি। এই ট্যাবগুলো দিয়ে কী কাজ? ফাইলের হিসেবে তো আমরা জানি, এটা আমাদের কোনো এটা হলো আমাদের স্ক্রিপ্ট। এটা একটা স্ক্রিপ্ট মানে জাভা স্ক্রিপ্ট আর কি। এখানে কোনো একটা ডিজাইন আপনি ওই স্ক্রিপ্ট দিয়ে মানে স্ক্রিপ্ট দিয়ে আপনি ডিজাইনটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এর জন্য আপনার ইয়েতে কি বলে, গুগলে আপনার আছে যেমন ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ডাউনলোড, স্ক্রিপ্ট ফ্রি ডাউনলোড। দেখেন কি কি আছে। আমি যদি ডিজাইন ডট টুট প্লাসে যাই, তো এখানে কিছু স্ক্রিপ্ট আমি দেখবো, ফ্রি দেখবো যে কি কি করে স্ক্রিপ্ট দিয়ে। এই আচ্ছা, এই যে এরকম করতে পারে কোনোটা শেপকে তারা একসাথে ওটাতে ক্লিক করলে সাথে সাথে এরকম কাজ করে দেবে আর কি। মানে রেডিমেড কিছু থাকবে, করা থাকবে, জাস্ট ওই কাজ। যেমন এটার কথা বলছিলাম আমি, এই যে ট্রি, এটি ডাউনলোড করি। দেখেন ওয়েব ব্যানার ট্রি, আচ্ছা মানে ট্রিটা কোথায়? এটা আমি এক্সট্রাক্ট করলাম। ওকে, ট্রি কেমন? এইটা আমাদের ট্রি জেএস। তাহলে আমি গেলাম, যাওয়ার পরে একটা শেপ নিলাম, এরকম করে দুটো শেপ নিলাম। ওকে, নেওয়ার পরে আমি স্ক্রিপ্টে গেলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট, যাওয়ার পরে আদার স্ক্রিপ্টে নিলাম, এখান থেকে ওয়েব ব্যানার, সেখান থেকে স্ক্রিপ্ট, এটা লোড করে দিলাম, ওপেন করলাম। দেখেন কি হয়ে গেছে, বুঝছেন তো? একটা গাছের মতো হয়ে গেছে না? না বোঝেন নাই? গাছটাকে আমার আঁকা লাগছে বলেন? গাছটাকে আমার আঁকা লাগছে কিনা? এটা ওই পিএনজি ফাইলের মতো একই তো জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এটা অটোমেটিকলি স্টক মানে মানে গাছের মতোই আছে। আপনি চাইলেই কালারটা একটু চেঞ্জ করে দেন, বাস দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারেন। এগুলো কি ডাউনলোড করে রেখে দিতে হবে নাকি? হ্যাঁ, ডাউনলোড করে রেখে দিতে হবে এখান থেকে স্ক্রিপ্ট ফাইল থেকে। আরও আছে, আরও অনেক ডিজাইন আছে। যদি আমি এই যে আপনার, যদি আপনি থেকে অর্থাৎ ইউটিউব থেকে যদি কোনো আপনি ডিজাইন দেখেন, যদি দেখেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন BSCকে, অর্থাৎ লাক্সারি ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখেন, LUX লাক্সারি ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইলাস্ট্রেটর, দেখেন একটা ডিজাইন যদি দেখেন, এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে একটা মানে ইয়ের মতো, এটা কিন্তু একটা স্ক্রিপ্টে, এটা একটা স্ক্রিপ্ট, ঠিক আছে? একটা স্ক্রিপ্ট ব্যবহার করছে তারা। এভাবে আসার পরে ওই ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়ে আস্তে করে কাজ করে দেয়। এটা কিন্তু কেউ ইয়ে করে না, বলে না, এগুলো আপনাকে কেউ বলবেও না। স্ক্রিপ্ট দিয়ে, ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে নেয় তারা, ঠিক আছে? ধরতে পারবে না। আচ্ছা, তো সেই স্ক্রিপ্ট, আরও স্ক্রিপ্ট আছে আমাদের, নানান ধরনের স্ক্রিপ্ট আছে। আপনি যেটা চান, যারা অটোমেটিক কাজ করে দেবে, কাজ করা থাকবে। আমাদের ড্যান্সিং, এই যেমন এটা আমি এটা নিচ্ছি, এই ড্যান্সিংটা নিচ্ছি, কোনো আইকন ড্যান্স, গেলাম ড্যান্স। ওকে, ডাবল ক্লিক করলেও হবে। আচ্ছা, রাইট বাটনে ক্লিক করে আমি এটা এক্সট্রাক্ট করে নিলাম। ড্যান্স স্ক্রিপ্টে গেলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট, আদার, দেন ড্যান্স। দেখছেন? এখান থেকে যে কোনো একটা মডেল আমি নিতে পারবো, ঠিক আছে? যে কোনো একটা মডেল আমি আমার ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক আছে? এটা হলো স্ক্রিপ্ট। আরও আছে, এভাবে পছন্দ মতো একটা স্ক্রিপ্ট আপনি নেবেন, যেগুলো আপনার কাজ দিবে। এই ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট, ইলাস্ট্রেটর, আরও আছে, আরও সুন্দর সুন্দর স্ক্রিপ্ট আছে যেগুলো আপনার কাজের গতিটাকে বাড়াই দিবে। ওটা ক্লাউডে গেছে, ক্লাউডে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে। আচ্ছা, আর স্ক্রিপ্ট গেল। আর আমাদের ডকুমেন্ট সেট আপ, এটা তো আমরা জানি আমাদের ডকুমেন্টের সেট আপ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট কালার মোড, কোন কালার মোডে আছে? RGB। আপনি চাইলেই এখন CMYK করতে পারেন, দেখছেন?
এখান থেকে আরজিবিতে আছে, আপনি চাইলেই সিএমওয়াইকে করতে পারবেন। মাঝে মাঝে ডিজাইনে খুব মানে এরকম সমস্যা পড়বেন আপনি যে আমি তো ডিজাইনটা আরজিবিতে করছি, এখন কি করি, কালার মোডটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, আর হলো ফাইল ইনফো। আপনি যখন কোনো ফাইল সাবমিট করবেন বা আপনি সেভ করবেন, এটা কপিরাইটের জন্য আপনার ডিজাইনটার মধ্যে কিছু নাম দিবেন বা আপনার নাম দিবেন। ধরুন আপনার এই ডিজাইনটা কেউ আপনি চাচ্ছেন না আপনার ডিজাইনটা কাউকে দিতে, তো টাইটেল দিলেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন বিএসসিকে GROUND ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আর এখানে অথর দিলাম আপনার নেম এমডি আবু জাহিদ। আর এখানে অথর টাইটেল দিলেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার। এগুলো কিন্তু কপিরাইট হিসেবে থাকে, যে দিস ডিজাইন আপনার ডেসক্রিপশন লিখলেন DSIBN is created by me as 2020 এই ডিজাইনটা করছেন আপনি মনে করেন। রেটিং 5টা দিয়ে দিলেন। আর এখানে ডেসক্রিপশন রাইটার নাম দেওয়ার দরকার নাই, আপাতত ফাঁকা রাখেন। কিওয়ার্ড দিলেন এটা কিসের ডিজাইন, লগো ডিজাইন হতে পারে, লগো। তারপরে হচ্ছে আর কি ব্যানার, ট্যাগলাইন, কিওয়ার্ড আর কি, মানে কোনগুলো সার্চ করলে আপনারটা আসতে পারে। এভাবে অনেক কিছু দিলেন। এখানে হলো কমান ডাটা, এগুলোর দরকার নাই। অরিজিন এটারও আপাতত দরকার নাই, হ্যাঁ দেওয়া যেতে পারে। আরে এই অবস্থা কে, কানের কাছে ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, হ্যাঁ মানুষ কি করবে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা আমাদের এই তথ্যগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এই তথ্যগুলো চেঞ্জ করে যদি একবার যদি আমি এই দেখেন এখান থেকে ডাটা প্রিভিউ, এটা চাইলে একদম HTML CSS এ নিতে পারি, XML ফাইল আর কি, একদম অনেকগুলো ডাটা আছে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, আমাদের বেসিকটা থাকুক। এখন যদি আমি ডিজাইন করি, এখানে যদি ডিজাইনটা করি আর সেভ করি, হ্যাঁ যদি আমি সেভ করি, সেভ করে ধরুন কোনো নামেই সেভ করলাম, যে কোনোটা নাম দিয়ে সেভ করলাম। নাম দিলাম হচ্ছে 012 এখন 012 ফাইলটা যদি ওপেন করি, 012 এই ফাইলটা কই গেল, হ্যাঁ 012 PNG। এটা যদি আমি প্রপার্টিসে যাই, ডিটেলসে যদি যাই, তাহলে আমার থাকার কথা, জেনারেলে গেলে আমার থাকার কথা এখানে আমার নাম, আমার ঠিকানা, সব কিছু আমি যেগুলো লিখছি, কপিরাইট, এগুলো সবগুলো এখানে থাকার কথা। অথর কই গেল, আসেনি কেন, ডেট ট্যাগ নাকি ওইটা 012 JPG না ডিজাইনে করে নি। আচ্ছা দেখ, এই ফাইল ইনফো হলো ওইটা, আপনি ফাইল ইনফো দিয়ে সেভ করলে জাস্ট এই ডকুমেন্টটা আপনার ওই ফাইলটা থাকবে। আমরা যে কোনো কিছু ডাউনলোড করি বা ছবি ডাউনলোড করি যেগুলো, সেগুলোতে তাহলে আমরা প্রপার্টিজে গেলে কি আমরা সব ইনফরমেশন পেয়ে যাব? জি জি, সেগুলো দেখতে পারবেন আপনি। যদি কপিরাইট থাকে আপনি কপিরাইট দেখতে পারবেন, কি কপিরাইট করছে। আচ্ছা, তো তারপরে হলো আমরা জানি যে আমাদের প্রিন্ট আর এক্সিট। এক্সিট মানে বাদ দেওয়া, কিউ সাপ্লাই, কন্ট্রোল কিউ দিলে এটা মানে ক্লোজ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এডিটের কাজ কি দেখেন, এখানে কন্ট্রোল জেড মানে বুঝিত, কন্ট্রোল জেড মানে হলো আমাদের এখানে ব্যাক করবে, পিছে পিছে ব্যাক করবে। আর রিডো মানে হলো সামনে যাওয়া, এই যে সামনে, আনডু রিডো, এই শিফট কন্ট্রোল জেড। আর কাট মানে কাট করা, মানে কপি হয়ে গেল আবার পেস্ট করতে পারবেন, এই যে পেস্ট, কাট পেস্ট। আর এটা তো জানি আমরা, পেস্ট ইন ফ্রন্ট আর পেস্ট ইন ব্যাক আর পেস্ট ইন প্লেস, পেস্ট অল আর্টবোর্ড, এটা ক্লিয়ারগুলো সবগুলো যেটা ধরবেন ওটা ক্লিয়ার করে দেবেন, এটা ক্লিয়ার, একদম সব ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, মানে আলাদা কিছু রিপ্লেস করার জন্য এটা ফাইন্ড করেন, কোনো কিছু ফাইন্ড করেন, 01 ফাইন্ড করেন, এটা কোথাও আছে কিনা, নো ফাউন্ড ম্যাচ, কোথাও ম্যাচ করা নাই। আর বিভিন্ন জায়গা থেকে ফাইন্ড করতে পারেন, এটা দরকার হবে না আমাদের। তো ফাইন্ড করে সে রিপ্লেস করে দেবে এই শেপের পরিবর্তে আর একটা শেপ। এটা হলো ফাইন্ড নেক্সট, এটা হলো চেক স্পেলিং চেক করা আর কি, আমরা জানি, আমরা মাইক্রোসফটে যেটা করছিলাম স্পেলিং টেস্ট। আর হচ্ছে এটা হলো এডিট কাস্টম ডিকশনারি, এটা তো আমাদের দরকার নেই, ডিকশনারি দরকার নাই।
আর এটা হচ্ছে এডিট কালার। কালারগুলো কি কি হতে পারে, এখানে প্যান্টনিক কালার আছে মেবি। আচ্ছা, রিকালার আর্টওয়ার্ক। এখন এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এই যে এটা কালারগুলো চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, বা বিভিন্ন কালার আলাদা আলাদা করতে পারবো। এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন কিনা? কালারটা এখানে চেঞ্জ না করে আমরা এখান থেকে করতে পারবো। এত ঘুরে ঘুরে যাওয়ার দরকার আছে আমাদের? কালারটা এডিট করার দরকার নেই। ব্লেন্ড হরিজন্টালি, এটাও নাই। আচ্ছা, এডিট থেকে আর কি আছে এখানে? প্রিন্ট প্রিসেট, অ্যাডোবে পিডিএফ প্রিসেট, এগুলো সব প্রিসেটের হিসাব। কালার সেটিংয়ে যান, এখানে ওই কালার হিসেবে কালার কথা লোড করে নিতে পারেন, কোনো একটা কালার সোয়াস লোড করে নিতে পারেন। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। এখানে সিএমওয়াইকে ইউএস কালার, অন্য কালার আপনি দিতে পারেন, এটাও আমাদের দরকার হবে না। RGBর কালার কোড কেমন কি এটা দেখাবে তারা। আর এটা হলো অ্যাসাইন প্রোফাইল। কি এটা? অ্যাসাইন প্রোফাইলের ডোন্ট কালার ম্যানেজ দিস ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টে কোনো কালার ম্যানেজ করা যাবে না, এতে অ্যাসাইন করে দেয় আর কি। আর মাই সেটিং, এটা তো আছে যায় মাই কিওয়ার্ড শর্টকাট। এই যে কিওয়ার্ড শর্ট সবগুলো এখানে আছে কিওয়ার্ড শর্টকাটে। হ্যাঁ, আপনি চাইলে কোনোটা শর্টকাট আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন মেনু টুলস, তারপরে টুল, এই টুলগুলো কোথায় কি কোনটা কি কালার বা কি, এটা আপনি লিখে দিতে পারেন এখানে আলাদা করে। এ আছে তো, আপনি ওখানে আলাদা কেটে দিলেন, এই এ আর কাজ করবে না, ঠিক আছে? আপনি এখন 2 দিলেন, এই 2 দিলে আপনার এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল কাজ করবে, বুঝছেন কিনা? এরকম আর কি। আপনি চাইলেই ওইটার কমান্ডগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। এটা শর্টকাট থেকে, কিওয়ার্ড শর্টকাট প্রত্যেকটা টুলের আলাদা আলাদা ইয়ে আছে, সিম্বল আছে এখানে, শর্টকাটগুলো আছে, আর এটা হলো যে কমান্ড। আচ্ছা, তারপর হলো আমাদের মাই সেটিংয়ে কি আছে? এক্সপোর্ট সেটিং, ইম্পোর্ট সেটিং। এক্সপোর্ট সেটিংয়ে কি কি আছে? এক্সপোর্ট সেটিংয়ে হলো আপনি কোথা থেকে এক্সপোর্ট করতে চাচ্ছেন সবসময় এই হিসাবগুলো দেখাবে। আর প্রেফারেন্স বলতে আমরা জানি যে আমাদের যে ফটোশপের আমাদের এই সফটওয়্যারের সেটিং যেটা আর কি আমরা বলি, তো এখানে আমাদের স্টার্ট গাইড আছে, তারপরে হচ্ছে সব কিছু আমাদের এখানে আছে। সিলেকশন কতটুকু পর্যন্ত যাবে, বা জেনারেলে কত পিক্সেল যাবে, আর করোনা রেডিয়াস কোন দিকে যাবে, এই সবগুলো এখানে দেখাবে। আর টাইপ থেকে আপনার এটা অবশ্যই শো ইন্ডিক অপশন থাকবে, যদি আপনার ফটোশপ ইলাস্ট্রেটর সিসি হয়, শো ইন্ডিক এটা অন করা থাকবে, না হলে আপনি বাংলা লিখতে পারবেন না। আচ্ছা, আর এটা হলো অ্যাপিয়ারেন্স, এটা ফাইল হেল্ডিং, এটা ইউজার ইন্টারফেস। এখন এভাবে রাখলে এভাবে হবে, এভাবে রাখলে এভাবে হবে, যেভাবে চান এভাবে রাখতে পারেন, ঠিক আছে? আমার কালোটাই ভালো লাগে আপাতত। তারপরে অবজেক্ট হল ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম থাকলে এই ট্রান্সফর্ম অ্যাগাইন করেন, আবার ট্রান্সফর্ম করেন, আবার অ্যাগাইন, মানে সে যে নিয়ে যাচ্ছেন এটা একটা ট্রান্সফর্ম, ঠিক আছে? ওটা বারবার করবে আর কি। এই যে কন্ট্রোল ডি, হ্যাঁ। আর তারপরে ট্রান্সফর্ম থেকে কী করতে পারেন? মুভ করতে পারেন, রিলোড করতে পারেন, রিফ্লেক্ট করতে পারেন, স্কেল করতে পারেন, শেয়ার করতে পারেন, ট্রান্সফর্ম করতে পারবেন। আর অ্যারেঞ্জ বলতে কি, ওই যে ফ্রন্ট, সামনে নিয়ে আসা, পিছনে নিয়ে আসা, একটা অবজেক্টকে সামনে পিছনে যেদিকে ইচ্ছে করা যায়। তা আমরা এখানে কিন্তু রাইট বাটনে ক্লিক করলে ওগুলো পাচ্ছি। দুটো অবজেক্ট তো এখানে, দুটো অবজেক্ট। এখন আমি যদি এটাকে ধরে যদি আমি রাইট বাটনে ক্লিক করে দেখি, এগুলো পাচ্ছি। জাহিদ ভাই, এই যে টাইপের ওটা কি থাকবে? শো কোডটা ক্লিক করে রাখতে হবে। শো ইন্ডিক শো ইন্ডিক একটা আছে এশিয়ান, আর হ্যাঁ, আপনি শো ইন্ডিকে চেক করে দিতে হবে। শো ইন্ডিক দুইটা আছে, শো ইন্ডিক দুই। আচ্ছা, ইন্ডিক, শো ইস্ট এশিয়ান অপশন, ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, শো ইন্ডিক অপশন। ওকে, হ্যাঁ করে দিচ্ছি। আমরা বাংলা লিখতে পারবো, বাংলা আমাদের সময় ভাঙবে না। আচ্ছা, পেয়ে গেছি। আচ্ছা, এই অবজেক্ট থেকে আমরা অ্যারেঞ্জ বলতে কি বুঝলাম বলেন তো? অ্যারেঞ্জ মানে হলো সামনে নিয়ে আসা, পিছনে নিয়ে আসা, কেমন? সামনে পিছনে। আর একটা গ্রুপ, এই গ্রুপ মানে দুটো গ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ মানে আনগ্রুপ হবে, শিফট কন্ট্রোল জি আনগ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, শিফট কন্ট্রোল জি আনগ্রুপ। আর লক বলতে তো বুঝি সিলেকশন লক, মানে আমার পুরো যে অংশগুলো সিলেকশন করছে তারা লক হয়ে যাবে। আর অল আর্টওয়ার্ক অ্যাবভ মানে কি, পুরো আর্টওয়ার্কে যা আছে সব মানে কি হয়ে যাবে? লক হয়ে যাবে। এটা আনলক, অল্টার কন্ট্রোল 2। এটা হাইড যদি আমি সিলেকশন যদি হাইড করতে চাই, তাহলে আমি কি করব? কন্ট্রোল 3 চাপার সাথে সাথে আমার এগুলো সব হাইড হয়ে যাবে। কন্ট্রোল C3
কন্ট্রোল 3 আর আসে না তো। আচ্ছা শো করবে কিভাবে? আচ্ছা গ্রুপে যাও। আচ্ছা আচ্ছা তারপরে হলো আসি অবজেক্ট থেকে হাইড আসি, শোর কোনো অপশন নাই নাকি, হাইডে আছে খালি। আচ্ছা ও শো অল, হ্যাঁ কন্ট্রোল অল্টার কন্ট্রোল 3, কন্ট্রোল 3 কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল 3 কন্ট্রোল অল্টার 3, মাঝে মাঝে হাইড করার দরকার হবে। কন্ট্রোল 3 হাইড, এই এখান থেকে লেয়ারটা হাইড, লেয়ারে হাইড, কোনো কিছু নাই একদম, কোনো কিছু না, ফাঁকা ধরবেও না আর। তো অল্টার কন্ট্রোল 3 শো হবে। তারপরে হলো শো অল, এটা এক্সপান্ড, এক্সপান্ড মানে কি হলো ওগুলো সবগুলোকে ভেঙে দেবে। এই যে এখন কি কি আছে, এখন আমাদের স্টক আছে না একটা, স্টকটা বাড়বে কমবে, তো এটার জন্য সবগুলোকে ভেঙে দেবে হলো এক্সপান্ড, এক্সপান্ড এক্সপান্ড, এক্সপান্ডের কোনো শর্টকাট নাই। যদি আমি এভাবে এক্সপান্ড করি এখানে অপশন আসবে এক্সপান্ড ফিল, এক্সপান্ড স্টক, এখন সবগুলো এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড করে দিলেন, এই যে সবগুলো এক্সপান্ড হয়ে গেছে, এটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে, গ্রিনটা আলাদা লেয়ার হয়ে গেছে, দেখেন এই যে গ্রিনটা আলাদা লেয়ার, আলাদা একটা শেপ, আর আপনার এটা আলাদা একটা শেপ। এখন আর ইয়ে নাই, কি নাই, স্টকগুলো নাই আর, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো আসি আমরা হচ্ছে রিসাইজার ও এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। মাঝে মাঝে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা কখন করব, যখন হচ্ছে আমাদের অনেকগুলো লেয়ার হবে তখন হবে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তারপরে ক্রপ ইমেজ, ইমেজটাকে ক্রপ করা, যেটা আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসলে আমরা পারি, একটা ইমেজ যদি আমরা নিয়ে আসি এখান থেকে, এই ইমেজটা নিয়ে আসলাম, মনে করেন এই ইমেজটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, দেখেন এখান থেকে অবজেক্ট থেকে ক্রপ, ক্রপ আসছে, আর এখানেও আছে, আমাদের এখানেও আছে, এই ক্রপ করলে আপনি চাইলে কোনো একটা অংশকে ক্রপ করতে পারেন। কিভাবে, আপনি আগে ধরেন এইভাবে ক্রপ করেন, এটা তো বিশাল বড় হয়ে গেছে, ছোটো করেন আগে, এই ক্রপ হয়ে যাচ্ছে, আর্টবোর্ডের তুলনায় ইমেজ বিশাল বড়, এখন যদি ক্রপ করে দেই সাথে সাথে এটা ওই অংশটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাতে ক্রপ করলে কি ওই ছবিটা নষ্ট হয়ে যাবে নাকি ক্রপের অংশটা আলাদা ফাইল হবে? মানে ক্রপের অংশটা আলাদা, নষ্ট হবে না, মানে ওটা তো কাটা যাবে, কাটা যাবে, কিন্তু আপনার ফাইল তো মেইন জায়গাতে ফাইল আছে, ইমেজটা কাটা যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে হলো অবজেক্ট, আর কি আছে বলেন, রিসাইজার আছে। এই রিসাইজার মানে হলো এটা কালারটা গ্রে স্কুল বিট ম্যাপ, এটা আপনি নতুন করে রিসাইজ করতে পারেন, মানে আপনার ইয়েটা কি বলে, এই যে রেজুলেশনটা এবং কালার মোডটা রিসাইজ করতে পারবেন, ঠিক আছে, রিসাইজ করতে পারেন। ওকে এটা রিসাইজ হয়ে গেল, রিসাইজ হয়ে গেছে। তো তারপরে আসলো আসলো আমাদের কি আছে, ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, যেমন দেখেন এটাকে যদি আমি ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ দেই তো কি হয়ে যায়, আমি যদি 4 দেই, 4 প্রিভিউ দিলাম, দেখেন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ম্যাশ তৈরি হয়ে যাবে। আমি যদি বাড়ায় দেই, যেটা আমরা এটা দিয়ে করছিলাম, আমরা যদি বাড়ায় দেই তাহলে এটার মধ্যে অনেকগুলো গ্রেডিয়েন্ট মাপে মাপে দেওয়া যাবে। ফ্ল্যাট না দিয়ে টপ কর্নার দেই তাহলে আমার কর্নার থেকে, ইজ দেই ইজ থেকে হবে, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সটা এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট করলাম, এখন চাইলে আমরা এখান থেকে অন্য অন্য কালারগুলো করতে পারি, যেটা আমরা এটার থেকে করছিলাম, মেশ টুল দিয়ে করছিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন আমাদের হচ্ছে এটা কোনো কাজ নাই, ফ্ল্যাট, ফ্ল্যাট অ্যান্ড ট্রান্সপারেন্স, এটারও কোনো কাজ নাই, তারপরে এগুলোর কোনো লাগবে না। আর এখান থেকে যা লাগবে সেটা হলো আমাদের পাত লাগবে, পাত, পাত সিলেকশন নাই, পাত। দেখেন আমার এই ইমেজটা আছে কেমন, আমার এই শেপটা আছে, এই শেপের আমি চারিদিকে একটা পাত নিতে যাচ্ছি, পাত নিতে চাচ্ছি, মানে আরও একটা অংশ পাত হবে আর কি। এটার জন্য আচ্ছা পাত নেব, এটার জন্য অবজেক্ট থেকে আমি পাথে যাবো, এই যে পাত, পাথে গিয়ে যদি আমি জয়েনের তো বুঝি, জয়েন মানে জয়েন করবে, আর এভারেজ করার দরকার নাই, মানে আনজয়েন করবে আবার। আর আউটলাইনে অফসেট, অফসেট পাত মানে হলো আমাদের এই ডিজাইনের চারপাশে একটা পাত তৈরি হয়ে যাবে, এই যে একটা পাত তৈরি হয়ে গেছে কেমন। পাত বলতে এখানে যেটা বুঝেছে, অর্থাৎ এর ভিতরে একটা আছে, মানে আমাদের মেইন যেটা তার নিচে ঠিক বাইরে এতটুকু বাড়াই একটা বৃত্ত হচ্ছে, বিষয়টা বুঝছেন কিনা, না বুঝলে আবার বলি। এখন আমার মেইন বৃত্তটা কিন্তু ঠিকই আছে,
তাহলে এই অংশটা, এই যে নতুন অংশটা, এটা মেইন বৃত্ত থেকে বাড়ায় যাচ্ছে, বাড়ায় যেতে পারবে, কমিয়ে যেতে পারবে। এখন আপনি চাচ্ছেন যে কমায় দিলেন কত, 50, মাইনাস 50 করলেন। এখন দিলাম ওকে। এই অবস্থায় যদি আমি দুটাকে ধরে যদি আমি এই যে ইয়ে থেকে কি বলে, পাথ ফাইন্ডার টুল দিয়ে, পাথ ফাইন্ডার টুল দিয়ে যদি আমি এটা কাটিং করে দিই, সবগুলো কেটে যাবে। কাটিং করে শিপ বিল্ডার দিয়ে করলে হয়। হ্যাঁ, শিপ বিল্ডার টুল দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, তাহলে পাথের হিসাবটা বুঝছি তো। তার মাঝে মাঝে দেখা যাবে কি যে আমার একটা ডিজাইনের দরকার হচ্ছে এরকম করে, যে একটা ডিজাইন আমি করছি, এরকম একটা ডিজাইন করছি, আর একটা ডিজাইন আমি সাথে লেগে দিচ্ছি। তা আমার দরকার হলো ঠিক এর হিসেবে, এর মাপ দিয়ে এই অংশটা কেটে ফেলা। তখন আমাদের এই শেপ ইয়ে লাগবে, ওই যে পাত থেকে অফসেট পাত লাগবে। সেখান থেকে আমরা এটা 2 করে দিলাম, 12 বাড়াই দিলাম, 3, 4 বা 3 করে দিলাম, দিয়ে এইভাবে ক্লিক করলাম। তাহলে আমারটা পাত তৈরি হয়ে গেছে না, একটা অফসেট পাত তৈরি হয়েছে না। এই অবস্থায় ধরে যদি আমি নিচেরটাকে ক্লিক করে এখন এখান থেকে কেটে দিই, তাহলে কি হয়ে গেল, আমার অরিজিনাল বৃত্ত কিন্তু ঠিকই আছে। অরিজিনাল বৃত্তের বাইরে একটা 3 পিক্সেল দূরত্ব নিয়ে একটা পাত তৈরি হয়ে ওই পাতটাকে কেটে দিছে। কেমন বুঝতে পারছেন কিনা? জি স্যার। এটা আমাদের দরকার হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে পাথের মধ্যে আরো কিছু আছে, যেমন দেখা যায়, যেমন আপনি একটা শেপ নিলেন 4 কোণা, আপনি চাচ্ছেন এই শেপটাকে একদম সমান ভাগে কাটবেন। এখন কাটার জন্য কি করতে হবে, অনেক বড় এভাবে করতে হবে না, অনেকগুলো শেপ দিতে হবে না, কি বলেন? এভাবে শেপ দিতে হবে না, শেপ দিয়ে তো আমাদের কাটিং করতে হবে। কিন্তু না, আমি এভাবে কাটবো না। আমি যদি এটাকে যদি আমি সমান ভাগে ভাগ করে কাটতে চাই, তাহলে আমি কি করব, ওই অবজেক্ট যাব, অবজেক্ট থেকে পাথের মধ্যে দেখেন এখানে ডিভাইডেড অবজেক্ট, এই যে স্প্লিট গ্রিড ইনটু গ্রিড, স্প্লিট কি আছে, স্প্লিটে ক্লিক করলেন, করার পরে আপনি এখানে প্রিভিউ অন করেন, করার পর আপনি নাম্বার কয়টা দিবেন দেখেন, ওই নাম্বার অনুযায়ী কিন্তু যেটা ভাগ হবে ওটা কাটিং হয়ে গেছে। 1 2 3 4, এটা একটা। আপনি যদি এখন ক্লিক করেন, এই 4টা 5টা অংশ হয়ে গেছে। আপনি কলাম দেন এগুলো, ঠিক আছে, বাস দেন, সমস্যা নাই। দিয়ে এখন এটাকে গিটারটা একটু বাড়াই দেন, এটা একটু বাড়াই দিলেন, এটা একটু বাড়াই দিলেন, 2। এখন যদি কাটিং করে দেন, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কাটিং হয়ে গেছে, দেখছেন কিনা? টুকরো হয়ে গেছে না? পারবো তো নাকি? জি স্যার পারবো। কি করছে বলেন, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। আর ডিভাইডেড বিলো দিলে কি হবে জানেন? ডিভাইডেড বিলো দিলে হলো ওর নিচে যেটা আছে ওটাকে কাটিং করবে। যেমন দেখেন, আমি যদি এভাবে যদি এটাকে নয়, আমি যদি উপরটা সিলেক্ট করা থাকে অবজেক্ট অবস্থা, যদি আমি ডিভাইডেড ইনটু গ্রিড দেই, বিলো দেই, দেখেন নিচেরটা কাটিং হয়ে গেছে, মানে ও চলে গেছে কিন্তু ওকে কেটে চলে গেছে, বুঝতে পারছেন? ইনটু ডিভাইডেড হয়ে যাবে। তারপর আর কি আছে, আর আছে হলো আমাদের এখানে আর আপাতত অ্যাঙ্কর পয়েন্ট তো বুঝেই, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট, ডিভাইড ইনটু বিলো বুঝলাম, ক্লিয়ার আপ বুঝলাম, পাথ অফসেট, আউটলাইন, স্টক। এটা আউটলাইন হবে আর কি, এটা আউটলাইন হবে, স্টক আউটলাইন হবে, এই যে আউটলাইন আর স্টক হবে। এটা তো আমরা জানি, স্টক করে দিতেই পারি, তাই না? আর কি আছে এখানে? আর কিছু নাই। তারপর আমাদের শেপ, কনভার্ট টু শেপ, তো শেপ তো আছেই, এটা তো শেপে আছে। কোনোটা লেখাকে আমি লিখলাম, অবজেক্টে গেলাম, শেপে গেলাম, এটা কনভার্ট টু শেপ হবে না। এখন দুই শেপ, এই কনভার্ট টু শেপ হবে। কনভার্ট টু শেপ হয়েছে? হয়নি তো মনে হয়, না হয়নি। এটাকে শেপ করতে গেলে আমার কী করতে হবে, এই অবজেক্ট থেকে এক্সপান্ড অথবা রাইট বাটনে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে অবজেক্টের মধ্যে, আর কি কি নেওয়া যেতে পারে? আচ্ছা, এই কাজ আমরা পরে দেখব, কালকে দেখব। এই যে এনভেলপ ডিজর্টের কাজটা আমরা পরে দেখব। এটা অনেক একটা মজার কাজ আছে, এটা কালকে দেখাবে। আর ওই যে আমাদের ব্লেন্ডিং করছি না, ওই যে অনেকগুলো শেপ নিয়ে ব্লেন্ডিং করলাম, এটার কাজ হলো এখান থেকে, এই যে
এই যে পাথ থেকে আমরা ব্লেন্ডিং করতে পারবো, এই ব্লেন্ড থেকে আমরা চাইলে এখান থেকে করতে পারবো, ব্লেন্ডিং অপশন থেকে এই যে অপশন চলে আসছে, কেমন? আচ্ছা, তারপরে হলো আর এখানে কিছু নাই, শেপ তো বুঝলাম। প্যাটার্ন, প্যাটার্ন করতে পারি আমরা, কোনো একটা ডিজাইনকে প্যাটার্ন করতে পারি। যেমন কিভাবে, যেমন আমি চাচ্ছি যে আমার এটা একটা শেপ হলো, আমি চাচ্ছি এই শেপটায় প্যাটার্ন হবে, তাই না? এই শেপটা একটা প্যাটার্ন হবে। বা আমি আরেকটা করি, এটাতে কেমন করতেছে জানেন তো নাকি? এটা কেমন করলাম জানি তো সবাই, না? জি স্যার। জি স্যার জানি। তো আমি এটাকে একটা কালার দিয়ে এটাকে আমি প্যাটার্ন করবো। তো সেটা কিভাবে ছোট করি, একদম ছোট করি, ছোট করলাম, করার পরে এখন যদি আমি এই অবজেক্ট থেকে প্যাটার্নে যাই, প্যাটার্ন, মেক প্যাটার্ন, তো দেখেন এটা অপশন চলে আসবে এই যে। এখান থেকে প্যাটার্নটাকে আমি চেঞ্জ করতে পারি, গ্রিড, নিউ প্যাটার্ন, এটা উইথটা কতটুকু হবে, পিক্সেল হবে, এই উইথটা বাড়ায় দেন 36, 40, এদিকে আবার 42 করে দেন, একদম বরাবর, হ্যাঁ, সমান সমান হলো। তারপরে গ্রিড আপনি কতগুলো রাখতে চাচ্ছেন, কেমন রাখতে চাচ্ছেন গ্রিডটা, এই গ্রিডটা কেমন রাখতে চাচ্ছেন, প্যাটার্নের হিসেবটা কেমন হবে এখানে দেখা যাবে আর কি। তারপরে হলো এখান থেকে, এটার থেকে আবার কিছু নাই, আর এখানে 5x5, মানে আপনি চাইলে 7x7 আরও চান, সমস্যা নাই, 7x7, 9x9, একটা প্যাটার্ন তৈরি স্যার হবে। এগুলো মেবি যে টেক্সটাইল ডিজাইনে ইউজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো সব ধরতে পারেন দেখি, কারণটা কি? আচ্ছা যাস, স্যার দেখে আর কি রিলেটেড মনে হয় তো এইজন্য আর কি। হ্যাঁ গুড। আচ্ছা তাহলে আমরা গ্রিডটা আপাতত 4 এমনি 4 কোণায় দিলাম, দিয়ে আমি দিলাম ওকে। দেখেন এটা আমার একটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এক্সপান্ড করি যার সমস্যা নেই, এটা আমার গ্রিড হয়ে গেছে, ডান। কিন্তু শেয়ার নাই, তাহলে এটা এই অবস্থায় আমরা নিউ প্যাটার্ন করতে পারবো। এটাকে নিউ প্যাটার্ন, ডান, সেভ অ্যান্ড কপি, নাম দিলাম হচ্ছে 1, বাস। এখন এটা আমার একটা প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে, ডান। আমরা যে প্যাটার্নে যাই, প্যাটার্ন প্যাটার্ন অপশন, এটা আসবে না এখন। কোনোটা ডিজাইন করলে দেন প্যাটার্নটা চলে আসবে। কোনোটা ডিজাইন যখন করবো তখন আমাদের প্যাটার্নটা চাইলে এই যে এখানে আছে, দেখছেন আমাদের প্যাটার্নটা থাকবে এখানে, এই যে আমাদের গ্রেডিয়েন্টের মধ্যে থাকবে। কোনো একটা প্যাটার্ন করার সাথে সাথে ওখানে থাকবে কালার সোয়াসে থাকবে, বুঝছেন কি না? যত বড়ই দেন সমস্যা নেই। এখন এটার উপরে কোনো একটা ডিজাইন করে দেন, বা একটা অন্য একটা কালার করে দেন, সেটার একটা কালার দেন, দিয়ে আপনি যদি এখন এটাকে মাল্টিপল করে দেন, কোথা থেকে মাল্টিপল করবো, এই যে অপাসিটি থেকে, এখান থেকে মাল্টিপল, দেখেন ডিজাইনটা সুন্দর হবে না? আমাদের প্যাটার্নটা হয়ে গেল। এভাবে আপনি অনেক প্যাটার্ন দিয়ে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন রকমের প্যাটার্ন বানাতে পারবেন আপনি, বিভিন্ন রকমের প্যাটার্ন বানাতে পারবেন। প্যাটার্ন বানাতে পারবেন তো নাকি? আর ফটোশপে প্যাটার্ন বানায় কিভাবে, এটা দেখছিলাম মনে হয়, ফটোশপের প্যাটার্ন দেখছিলাম তো নাকি? স্যার ওটা তো কাস্টম শেপ নাকি? না না, কোনটা ফটোশপের প্যাটার্ন? জি স্যার। না, হ্যাঁ আলাদাভাবে করা যায়, আলাদাভাবে কাস্টম শেপ নিয়ে এমন করতে পারেন যেভাবে ইচ্ছা। আচ্ছা, প্যাটার্ন বুঝছেন তো না? প্যাটার্ন, ব্লেন্ডিং, আচ্ছা। জি স্যার। তারপরে হচ্ছে আর কি আছে, আচ্ছা লাইভ পেইন্ট বাকেট, লাইভ পেইন্ট আমাদের দরকার নাই মনে হয়। আচ্ছা, তারপরে আচ্ছা ধরলাম, ধরে যদি আমি লাইভ পেইন্ট দেই, ও ওটা একই কাজ, ওই কাজটাই করে, ওই যে লাইভ পেইন্ট, ঠিক আছে, ওই কাজটা করে। তারপর হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস কি করে জানেন? ইমেজ ট্রেস হলো একটা ইমেজকে
আপনি ভেক্টর করে নিতে পারেন। সেটা কিভাবে? যেমন ছোট্ট একটা ইমেজ আমি নেই, এটা একটা জেপিজি ইমেজ, এই যে ইমেজটা একটা জেপিজি ইমেজ, কেমন? এটা একটা জেপিজি ইমেজ। এখন আমার দরকার এটাকে আমি কি করে নেব? ভেক্টর করে নেব, ভেক্টর। এটার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এই যেখানেও আছে, এই যেখানেও আছে ইমেজ ট্রেস, এখানে গেলেই পাবেন আপনি। তো যাওয়া ওদিকে যাওয়ার দরকার নেই, আমি চাচ্ছি এখানে অবজেক্ট থেকে যাবে ইমেজ ট্রেস ম্যাক, দেখেন সাথে সাথে ট্রেস হয়ে গেছে, দেখছেন কিনা? এখন এক্সপান্ড করে দেওয়ার সাথে সাথে এটা পুরোটা একটা ভেক্টর হয়ে গেছে। আনগ্রুপ করলাম, এই আনগ্রুপ করে বাদ দিলাম, এটা একটা ভেক্টর হয়ে গেছে, দেখছেন? একটা ভেক্টর হয়ে গেছে, ইমেজ থেকে ভেক্টর হয়ে গেছে। স্যার যদি আমার নিজের ছবি স্যার ভেক্টর করতে চাই তাহলে কি এইভাবে করা যাবে স্যার? হ্যাঁ করা যাবে, এটা সেটিং মেটিং ভালো করে কাজ করতে হবে। জি জহির ভাই, ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই আছেন? ছিল তো এইমাত্র, গেল কই? আছে তো মনে হয়, না আছে, আছে, বের হয়ে গেছে, আচ্ছা যাক। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ আপনার ছবি নিতে পারেন, তবে এর জন্য যেটা করতে হবে, একটা ইমেজ যদি আপনি নিতে চান ভেক্টর করার জন্য, তাহলে একটা ইমেজ নিলেন। আচ্ছা, যেমন এই ইমেজটা যদি ভেক্টর করতে চান, এই ইমেজটার কথা বলি, এটা যদি ভেক্টর করতে চান, এটা বিশাল একটা বড় ইমেজ না, আপনার কম্পিউটারে কিন্তু কতটা লোড নাও নিতে পারে, এটা খেয়াল রাখবেন। আমি এতটুকু অংশকে ভেক্টর করবো, এর জন্য ইমবেড করে নিলাম, ইমবেড করে নিলাম। দেখেন মাঝে মাঝে কম্পিউটারে হ্যাং হয়ে একদম বাফার বেড়ে যাবে, এই জন্য আমরা এই ওখান থেকে আমাদের ইমেজ করা ট্রেস করার দরকার নেই, আমরা উইন্ডোজ থেকে আমাদের দেখেন একটা ইয়ে আছে যে ইমেজ ট্রেস, এখানে আছে কোথাও এই যে ইমেজ ট্রেস, এটার অপশন চলে আসবে, দেখেন এটার অপশন চলে আসবে উইন্ডোজ থেকে। এখন এখান থেকে আমি যদি এই যে লো ফিডেলিটি দেই, লো ফিডেলিটি, দেখেন লো ফিডেলিটি দেওয়ার সাথে সাথে এখন কাজ কাজ শুরু করে দেবে আস্তে ধীরে, দেখছেন কিনা? এইভাবে অফ হয়ে অন হয়ে একদম মানে অবস্থা খারাপ করে দিয়ে তারপরে আপনার প্রিভিউটা দেখা দেবে। সেজন্য ইমেজ ট্রেস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইমেজটা স্যার আমার তো র‍্যাম 4 জিবি স্যার, আমার তো একদম ব্লাস্ট হয়ে যাবে। যেহেতু এটা কি রেন্ডারিং এর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রসেস করবো, অটোমেটিকলি প্রসেস করবো। দেখেন কি হয়, এই যে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে অলরেডি, এই যে এখন এটাকে এক্সপান্ড করেন, এক্সপান্ড এমবোস করতে দেখছেন? এই যে ভেক্টর, এটা ভেক্টর, দেখছেন কিনা, বুঝছেন কিনা? এখন আপনি চাইলে এই ভেক্টরগুলোকে আপনি এডিট করে আনগ্রুপ করে দেন আপনি ওই যে স্মুথ টুল দিয়ে স্মুথ করে নিতে পারেন আপনি পরে, ঠিক আছে? যেমন এটাকে স্মুথ করেন, এটা কেমন দেখা যাচ্ছে, স্মুথ করেন, তখন ওই যে পোর্ট্রেট আর্টের মতো হয়ে যাবে, পোর্ট্রেটের মতো, বুঝছেন কিনা? আর এটা চাইলে আপনি এটাকে এখন পোর্ট্রেট করতে পারবেন কিভাবে, এই পেন টুল দিয়ে আপনি কাজ করবেন। স্যার ভেক্টর পোর্ট্রেট কি এভাবেই করে স্যার? না এভাবে এভাবে এটা কম, এটা এটা অনেক সময় ছোট ছোট জিনিসগুলো করে, কিন্তু পোর্ট্রেট করার সময় অবশ্যই পেন টুল দিয়ে আলাদা আলাদা করে করতে হয়, পেন টুল দিয়ে আস্তে 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 করতে হয়। জি স্যার। এগুলোতে হবে না, এগুলোতে হবে না, এগুলোতে দেখেন তো সবগুলো ডিটেলস বের হয়ে গেছে, দেখেন না এই যে এই যে এই যে এই ভাঙা ভাঙা হয়ে গেছে, ঠিক আছে? আর পেন টুল দিয়ে স্মুথ করে নিতে হয়। আচ্ছা, তো তারপরে আসি আমাদের টেক্সট ওয়ার্প তো বুঝি মনে হয় না, একটা টেক্সটকে ওয়ার্প করা, কেটে ফেলা, ভেঙে ফেলা, আলাদা করা। দেখি টেক্সট ওয়ার্পে যাই, টেক্সট ওয়ার্প ম্যাক, ওকে বুঝছি কিনা এই, আচ্ছা এটাতে কি করে আসলে, তো বড় ছোট তো আমরা জানি, সবাই জানি, তাই না? এটা কি হলো, এটা কিছুই হলো না, দরকার নেই এটা টেক্সট ওয়ার্পের। আমার টেক্সট ওয়ার্প মূলত হচ্ছে এটা দিয়ে করতে পারি, ম্যাক্স ইয়ে দিয়ে করতে পারি, এই কাজটা আর কি, ম্যাশের মতো করে, হ্যাঁ বড় ছোট করে, বা একটা কোনো একটা নির্দিষ্ট একটা অংশকে তারা ছোট বড় করে ওই ডিজাইনটা করা যায় আর কি, ডিজাইনটা করা যেতে পারে এভাবে, ব্যঙ্গ টাইপের ব্যঙ্গ, ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে আপাতত আর একদিকে কিছু নাই। হ্যাঁ, লাইন অ্যান্ড স্কেচ আর্ট, এটা আমরা কি বুঝি, লাইন অ্যান্ড স্কেচ আর্টে কি বুঝি, দেখে একটা শেপ নিলাম, তারপরে যদি আমি লাইন অ্যান্ড স্কেচ আর্টে যাই, কিছু আসে, কিছু তো আসে না।
তারপর ক্লিপিং মাস, এই যে এখন আমরা দেখবো ক্লিপিং মাস। ক্লিপিং মাস হলো আমরা ফটোশপে ক্লিপিং মাস করছি একরকম, আর এখানে ক্লিপিং মাসটা আরেক রকম। ফটোশপে ক্লিপিং মাস করছে হলো আমাদের ডিজাইনটা কোথায় থাকে, আমাদের শেপটা থাকে নিচে আর আমাদের ইয়া থাকে উপরে, কোথায় কি শেপের উপরে অবজেক্ট আমাদের অবজেক্ট থাকে উপরে আর আমাদের শেপ থাকে নিচে। কিন্তু নিচে। এখানে এখানে উল্টা, উল্টা কি দেখেন, এই যে আমি এই ডিজাইনটা নিলাম, বিশাল বড় বড় বাবা রে। ছোট করলাম। কিন্তু মজার বিষয় হলো ইলাস্ট্রেটর যখন কোনো ইমেজ নেবেন, সে যত ছোটই করেন তার কোনো ইয়ে ভাঙবে না। ছোট করেন বড় করেন তার রেজুলেশন নষ্ট হবে না। এই যে এই রেজুলেশন কত দেখছেন, 628। আরে বাপ রে বাপ, কি রেজুলেশন! ছোট করেন বড় করেন রেজুলেশন যা আছে তাই থাকবে, ভাঙবে না, ফাটবে না, ঠিক আছে। আচ্ছা ছোট করলাম, এমবেড করে দিলাম, দেওয়ার পরে এখন আমি একটা শেপ নেব। শেপটা কি শেপ, আচ্ছা ধরুন আমি এই শেপ নিলাম, নিয়ে একটা আঁকলাম। এখন মজার বিষয় হলো এখানে আমার শেপটা উপরে থাকতে হবে। কোথায় শেপ থাকতে হবে, উপরে, আর আমাদের ডিজাইনটা থাকতে হবে নিচে। এখন দুটোকে একসাথে ধরবে এভাবে, দুটোকে একসাথে ধরবে, একটাকে ধরলে হবে না। একটাকে ধরলে আপনি ক্লিপিং মাস করলে হবে না, দুটোকে একসাথে ধরবেন। ধরার পরে দুইভাবে করবেন। নাম্বার 1, রাইট বাটনে ক্লিক করে এই যে ক্লিপিং মাস, দুটোকে একসাথে ধরবেন। ক্লিপিং মাস করার সাথে এই ক্লিপিং মাস হয়ে গেল। ক্লিয়ার? এখন স্যার। যদি আপনি এই যে এখানে মাউসটা নিয়ে আসার সাথে সাথে আপনার ইমেজটা কিন্তু ইমেজের কিন্তু পাথগুলো দেখাবে, কিন্তু ইমেজ কিন্তু কোনো কাজ করবে না। এখন ইমেজটাকে যদি কাজ করাতে চান ডাবল ক্লিক করেন, এই ইমেজটা এখন অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এখন আপনি আপনার মন মতো আপনি বড় করুন, ছোট করুন, আবার করে আবার ইমেজটা বসান জায়গার মতো, দেন ওকে, ঠিক আছে। পারবেন ক্লিপিং মাস করতে পারবেন? জি স্যার। জি স্যার পারবো। আর একটা মজার বিষয় হলো একসাথে অনেকগুলো ক্লিপিং মাস করবেন কিভাবে। যেমন এটা একটা আছে, এটা আরেকটা ছোট দেই, এটা একটা, হ্যাঁ ছোট ছোট দিলাম, অন্যটা বড় দিলাম। এরকম আমাদের মাঝে মাঝে আছে অনেকগুলো ইমেজ ডিজাইনে দেখা যায় এরকম কিছু করা আছে। তাহলে এগুলোকে আমি ক্লিপিং মাস করবো কিভাবে? আপনাদের মাথায় সহজে এটা বুদ্ধিতে আসতে পারে যে আমি পিএনজিটা নিলাম, সহজে মাথার মধ্যে যে বুদ্ধিটা আসতে পারে সেটা হলো সহজ হিসাব, যে এটা হলো কি, যে আমি যদি এটাকে এই দুটোকে গ্রুপ করি, কন্ট্রোল-G, গ্রুপ করে যদি এটার উপরে পাঠাই দিই, উপরে দিলাম, দিয়ে যদি আমি এখন ক্লিপিং মাস করি তাহলে ক্লিপিং মাস হওয়ার কথা, কিন্তু হবে না। হয়েছে কিন্তু হয় নাই, বলেন তো কেন, কি হলো, কি হলো বলেন? এটাকে দুটোর একটা করতে হবে। এটা হলো এটাকে আমাদের করতে হবে হলো কম্পোনেন্ট, পাথ কম্পোনেন্ট করতে হবে। কম্পোনেন্ট, কম্পোনেন্টটা কি? কম্পোনেন্ট মানে হলো, দেখেন এখান থেকে আছে কিনা কম্পোনেন্টটা, আচ্ছা কম্পোনেন্ট না থাকে, আচ্ছা ইফেক্ট থেকে আছে কিনা, নাই। আচ্ছা কম্পোনেন্টের কাজ হলো, স্যার আপনার সাউন্ডটা কম আসতেছে স্যার। হ্যাঁ কম্পোনেন্টের কাজ হলো আমি যদি কন্ট্রোল-8 চাপি, কন্ট্রোল-8, 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 এখন যদি আমি দেই, সামনে দিই, এটা দিয়ে যদি আমি যদি ক্লিপিং মাস করি, তাহলে দেখেন কি করছে বলেন তো, এটাকে কম্পাউন্ড পাথ করছে। কি করছি? কন্ট্রোল-8 দিয়ে কি বোঝাচ্ছে স্যার? কন্ট্রোল-8 মানে হলো কম্পাউন্ড পাথ, পাথটাকে একত্রে কম্পাউন্ড করে নিলাম, ও ঠিক আছে। গ্রুপ করলে হবে না, গ্রুপ করলে আমাদের হবে না, গ্রুপ না করে আমাদের কি করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে। কম্পাউন্ড পাথ করলে দেখেন আমি এটা আলাদা কালার দিলাম, এটাকে আলাদা কালার দিলাম, হ্যাঁ, দিয়ে সবগুলোকে ধরে যদি আমি কন্ট্রোল-8 দেই, তা দেখেন সবগুলো একটা কালার হয়ে গেছে, মানে পাথগুলো এক হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। বুঝছেন কিনা? কিন্তু গ্রুপ থাকলে তো আলাদা আলাদা থাকতো। এখন এই অবস্থায় আমার অবজেক্টটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, যদি রাইট বাটনে ক্লিপিং মাস করি আর রিলিজ কম্পাউন্ড পাথ করবে, এই যে এখানে রিলিজ কম্পাউন্ড পাথ, এই যে রিলিজ হয়ে গেছে। আবার দিলাম, আবার এই যে কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথ এখানে, অথবা কন্ট্রোল-8, আবার কম্পাউন্ড হয়ে গেছে। তাহলে আমাদের মাল্টিপল কোনো শেপকে মাল্টিপল শেপে ক্লিপিং মাস করতে গেলে কি করতে হবে, ইলাস্ট্রেটরে কম্পাউন্ড পাথ করতে হবে। বুঝছেন কিনা? মাল্টিপল কোনো শেপকে ক্লিপিং মাস করতে গেলে কম্পাউন্ড পাথ করতে হবে, গ্রুপ করলে হবে না। মনে থাকবে? জি স্যার। আচ্ছা কন্ট্রোল-8, এটা মনে থাকবে।
তারপরে হচ্ছে আমাদের টাইপ টাইপ টুলের হিসাবে সেখানে কি কি আছে, টাইপ টুল আছে অ্যাড ফন্ট, এই যে এখান থেকে ফন্ট আপনি অ্যাড করতে পারেন। কই গেল, আসছে কিন্তু না, কোনো কিছু আসতেছে না। আচ্ছা, টাইপ, এটা ফন্ট, এই যে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারবো, নানান ধরনের ফন্ট আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে এখান থেকে। তারপর হলো রিসেন্ট ফন্ট, কোনগুলো আমি ব্যবহার করছি এই মুহূর্তে, ফন্টের সাইজ কত আপাতত আছে, আর এটা হলো গ্লিম্প। গ্লিম্পের কাজ কি? গ্লিম্পের কাজ হলো এই আমাদের কোনো এই যে এগুলো আসে আর কি, এগুলো নিয়ে আসে, ঠিক আছে, গ্লিম্পের কাজ। অন্য ফন্টে দেই, এটা আলাদা, প্রত্যেকটা ফন্টে কিছু গ্লিফ আছে, এগুলো আছে, এগুলো আপনি চাইলেও লিখে আনতে পারবেন না, এই জন্য এখান থেকে আনতে হবে। ক্লিয়ার? বুঝছেন কিনা? মাঝে মাঝে এগুলো দরকার হতে পারে, আপনি এগুলো চাইলেও আপনি আনতে পারবেন না কিবোর্ড থেকে, এগুলো গ্লিফ বলা হয়। প্রত্যেকটা ফন্টের একটা করে গ্লিফ আছে, নেক্সার আছে, তারপরে এখানে ছোট নেমবির আছে, এই যোগ বিয়োগ আছে, তারপরে আলাদা আলাদা কিছু জিনিস আছে। আচ্ছা, তারপরে আর কি, কনভার্ট টু এরিয়া টাইপ, এটা আমরা বুঝি কোন এরিয়ার মধ্যে, ওটা এরিয়ার মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখন যা লিখবো ওই এরিয়ার ভিতরে থাকবে, যা লিখবো ওই এরিয়ার ভিতরে থাকবে, আর কোথাও যাবে না। এটা কোথাও থেকে করলাম, এই কনভার্ট টু এরিয়া টাইপ, আবার এরিয়া টাইপ অপশন এখানে যান, যাওয়ার পরে এখানে আপনি চাইলেই এটা উইথটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, রিভিউ গেলে দেখা যাবে যে আপনার এলাকাটা কতটুকু বাড়াই দেবেন, কতটুকু কমাই দেবেন, নাম্বার কতগুলো দেবেন, কতগুলো দেবেন না, ওই অংশটার মধ্যে সাইজ কত দেবেন, দেবেন না, সবগুলো এখান থেকে করে নেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বুঝলাম এটা, টাইপ থেকে টাইপ অপশন, আর ফন্ট ফাইন ফন্টটা তো জানি, চেঞ্জ ক্যাজ, আপার ক্যাজ, লোয়ার ক্যাজ, টাইটেল, সেন্টেন্স। তারপরে স্মার্ট পাংচুয়েশন, স্মার্ট পাংচুয়েশন কি কিভাবে হবে আর কি, আমাদের আপাতত দরকার নেই। তারপরে এদিকে আর ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও, এটা তো আমরা জানি তাই না, রাইট বাটনে ক্লিক করলে কন্ট্রোল শিফট ও, ইনসার্ট ক্যারেক্টার, সিম্বল, বুলেট কিনা বা হাই মানে ড্যাশ কিনা, যেগুলো দরকার হয় এগুলো আপনি দিতে পারেন। তারপরে হলো ইনসার্ট, তারপর ফিল হচ্ছে আমাদের এই ডামি টেক্সটগুলো, এগুলো ফিল হবে। টাইপ অপারেশন, হরিজন্টাল, শো হিডেন ক্যারেক্টার, সবগুলো দেখাবে। সিলেক্ট থেকে আমরা জানি এটা অল টু অ্যাক্টিভ অ্যাডবোর্ড, ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স মানে উল্টো করে যাওয়া, নেক্সট টু অবজেক্ট, তার নেক্সট টু অবজেক্ট বিলো, সে এইভাবে মানে শর্টকাটগুলো আর কি। তারপরে সেম অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স আছে আমাদের এখানে, অ্যাপিয়ারেন্স থাকবে, এই যে অ্যাপিয়ারেন্স, এটার কাজ অ্যাপিয়ারেন্স। তারপরে ভিজুয়াল স্ট্রোক, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট, অল সেম লেয়ার, ব্রাশ, জাহিদ ভাই, জি মাথায় তো আর লোড দিতে পারতেছি না, তো মানে যা এত কিছু একবারে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শোনেন, আচ্ছা এত কিছু করার দরকার নেই, আপনার এই টুলগুলোতে যেটা যেটা পারেন সেটা সেটা করে ফেলেন। এখানে না আপনার ঠিক আছে, কাজ হলো এই যে শেপ বিল্ডার টুল আর হচ্ছে এই যে কোনটা, এই যে ব্লেন্ড, এই দুটোতে করেন আপনারা কিছু, ঠিক আছে। আজকে আর এতগুলো দেওয়ার দরকার নেই, দিচ্ছে না আর আপনাদেরকে লোড, ঠিক আছে। এই দুটোতে কিছু করেন, আপনাদের হোমওয়ার্ক। আর এই মাঝখানে নামাজের বিরতি নেই 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিট শুধু প্র্যাকটিস করতে, দেখেন কার কি সমস্যা হচ্ছে, এগুলো একটু ফাইন্ড আউট করেন, খুঁজে বের করেন টুলগুলোতে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আপাতত না জানলে হবে, কাজ করতে গিয়ে আমরা দেখব, ঠিক আছে। নামাজের ব্রেক 15 মিনিট।